গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আমার যারা পুরনো বন্ধু আছেন তারা মোটামুটি জেনেই গেছেন যে আমি আমার বাগানে ফুল গাছ ফল গাছ তো করতে ভালোবাসি, এটা কোনো ব্যাপারই না, করি, সবাই করে। কিন্তু তার সাথে সাথে আমি চেষ্টা করি সিজন অনুযায়ী খুব অল্প পরিমাণে হলেও সবজি করতে, এবং এটা করতে আমি খুব ভালোবাসি আর খুব আনন্দও হয়। তার কারণ এটাই, দেখুন, যেটুকু সবজি আমি আমার বাগানে করছি সেটা কিন্তু সম্পূর্ণ জৈবভাবে করছি প্রথমত, আর দ্বিতীয়ত যেহেতু জৈবভাবে করছি সেহেতু যেটুকু সবজি আমরা খাচ্ছি আমার বাগান থেকে নিয়ে সেটা কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত। তো আমি এটাই বলবো যে খুব সহজভাবেই কিন্তু বাগানে এই সবজি করা যায় যদি আপনারা চান। খুব অল্প জায়গাতে খুব ইজি কেয়ারে খুব সুন্দর সিজন অনুযায়ী সবজি কিন্তু অনায়াসে করা যাবে। তো চলুন আজকে সেই সব নিয়েই ডিটেলসে আলোচনা করি যে আমার বাগানে এই মোমেন্টে কী কী ধরনের সবজি গাছ আছে বা সেগুলোকে আমি কিভাবে পরিচর্যা করি, সেগুলো সবই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি। চলুন। তো দেখুন, এই যে মোমেন্টটা এখন যে সময়টা, এই সময়টা একটু আমরা যারা সবজি করছি বাগানে, ছাদ বাগানে বিশেষ করে, তাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল বলছি। তার কারণ এটাই যে এখন দেখুন বর্ষাকাল, তো এই বছরের কথা বাদ দিন কারণ এটা এক্সেপশনাল ব্যাপার, সারা সময় ধরেই বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুরও উঠছে। কিন্তু জেনারেলি কি হয় যে এই সময়টা বর্ষাকালও আস্তে আস্তে চলে যাচ্ছে আর শীত শুরু হবার একটু দেরি আছে। তো বাগানে আমরা যারা সবজি করছি এই মোমেন্টটাতে একটু মন্দা থাকে সবজিপাতি আর কি, কারণ খুব বেশি পরিমাণে কোনো কিছুই তো আমরা জেনারেলি করি না, করতে পারি না জায়গার অভাবে আর কি। তো যাই হোক, এই মোমেন্টে আমার বাগানে কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আগে। দেখুন, এই যে বরবটি গাছটার অবস্থা খুবই খারাপ, কিন্তু আবার কচি কচি পাতা বেরোচ্ছে আস্তে আস্তে দেখে আমি দুটো গাছ তুলে ফেলেছি, কিন্তু একটা গাছ এখনও রেখেছি, যদি আবার কিছু বরবটি হয় তো হোক, অসুবিধা কিছু নেই। আবার দেখুন, এই যে এখানে দুটো নতুন লঙ্কার চারা লাগিয়েছি, এত বৃষ্টির মধ্যেও ওগুলো কিন্তু ভালোই হচ্ছে। আবার এই যে দুটো বাঁধাকপির গাছ এনেছিলাম, মাঝে হাটে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে দুটো বাঁধাকপি লাগিয়েছি। আর এই ফুলকপিগুলো তো বেশ কিছুদিন হয়ে গেল লাগিয়েছিলাম, দেখুন খুব ভালোভাবেই গ্রো করছে। পাশে এই যে টমেটো গাছগুলোও খুব ভালো গ্রো করছে। রিসেন্টলি আরও কটা টমেটো গাছ এনেছি, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন বেগুন গাছগুলো, এগুলো সবই শীতের বেগুন নিয়ে এসে বসিয়েছি। এই যে দেখুন কত ভালোভাবে গ্রো করে গেছে, 1 মাসের মধ্যে যথেষ্ট হেলদি হয়ে উঠেছে গাছগুলো। আর এই যে গাছগুলো, এগুলো তো আপনারা এখন চেনেনই, বাদাম গাছ। তো বাদাম তো এখন হচ্ছে, তোলার সময় আসেনি, তো যাই হোক এটাও বেশ ভালোভাবেই হচ্ছে। তো এরকমভাবে কিন্তু প্রচুর ধরনের সবজি হচ্ছে আমার বাগানে এখনও। এই যে দেখুন, একটা ডাঁটা গাছ, জেনারেলি একটা ডাঁটা গাছ এত সুন্দরভাবে গ্রো করেছে এবং প্রচুরবার কিন্তু এই যে দেখুন এখান থেকে কেটে কেটে আমরা কিন্তু খাচ্ছি, এবং আবার ব্রাঞ্চ বেরোচ্ছে, আবার হচ্ছে। একটা ডাঁটা গাছই যদি করা যায় বাগানে, তো সেটাই কিন্তু একটা ছোট সংসারের জন্য যথেষ্ট। তো এই রকম জিনিসগুলো হচ্ছে, তার কারণ আমি কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস আমার বাগানের তৈরি করছি সেগুলো সবই কিন্তু জৈবভাবে করছি এবং খুব ইজি ওয়েতে। তো চলুন কিভাবে করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, এই যে শাক, অনেক ধরনের শাক কিন্তু করা যায়, সেটা শীতকালই হোক, গরমকালই হোক, আর বর্ষাকালই হোক। কলমি শাক দেখুন, এখন এই কলমি শাক আমি কিন্তু দুভাবে করেছি এবং দুভাবেই করা যায়। আপনি যদি মাটিতে এমনি বসিয়ে দিচ্ছেন, প্লেন মাটি গোবর সার দিয়ে গাছ বসিয়ে দিন, তাতেই যথেষ্ট সুন্দর গ্রো করবে। আর এইখানে আমি এই যে কলমি শাকগুলো করে রাখি, এগুলো আমি একটা ছোট গামলায় কিছুটা মাটি কিছুটা গোবর সার এই দিয়ে জাস্ট গাছগুলোকে গাছগুলোও জোগাড় করেছি, যে নর্মালি আমরা খাওয়ার জন্য যে কলমি শাক কিনি, খাওয়ার পরে সেই যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো বসিয়ে দিলেই কিন্তু কলমি শাক আস্তে আস্তে গ্রো করে যায়। আর তাছাড়াও কলমি শাকের বীজও কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা সেটাও করতে পারেন। তো সেইভাবেই বসিয়েছিলাম, আর দেখুন তার থেকেই কি সুন্দর সবুজ সতেজ আর একদম জৈব কলমি শাক হচ্ছে। হ্যাঁ, প্রবলেম যেটা, এই যে দেখুন পাতা ফুটো ফুটো করে দিয়ে গেছে পোকায়, কারণ এটা তো সম্পূর্ণ জৈবভাবে করা। আর যেহেতু ওয়েদারের অবস্থা এতই খারাপ যে সব সময় সব কিছু কীটনাশক দিয়েও
ঠিক রাখা যাচ্ছে না। তো এই শাক টাকগুলো এই জন্য খুবই এফেক্টেড হচ্ছে এই পোকার জন্য। আর যেটা এফেক্টেড হচ্ছে সেটা বেগুন। কারণ দেখুন, আমি তো বারবারই বলছি যে বাগানে সবজি করার কারণই হচ্ছে আমার পুরোটা জৈবভাবে বিষমুক্ত জিনিস করব বলে। বেগুন যে আমার বাগানে প্রচুর হচ্ছে সে তো প্রায় দিনই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এই যে দেখুন, বাজারের বেগুন যেমন সুন্দর তকতকে একদম ঝকঝক করে, আমার গাছেও সেটা হয় না সেটা নয়, কিন্তু তার সাথে সাথে এটাও হচ্ছে এই যে পোকা ঢুকে ফুটো করে করে প্রচুর বেগুন নষ্ট করে দিয়েছে এই সিজনটায়। কারণ এইবার চেষ্টা করেও ওই যে আমি বলছি পুরোপুরি সাকসেস পাওয়া কিন্তু যাচ্ছে না, তার কারণ ওয়েদার আমাদের সাথ দিচ্ছে না। তো যাই হোক, এরকম কিছু প্রবলেম তো হবেই, তা সত্ত্বেও খুব সহজেই করা যাচ্ছে। তার কারণ আমি যেটা করি একটা তো বললাম, আর যেটা করি সেটা ধরুন প্রচুর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট সবার বাড়িতেই আমার বাড়িতেও প্রতিদিন প্রচুর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট হয়। এবার আমি কি করি, আমি কোনোটাই ফেলি না, সেটা যত বর্ষাই হোক যত কিছুই হোক না কেন। এবং সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো আমি এত সহজে করতে পারছি। কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের উপর সবজি কিন্তু দুর্দান্ত হয়। আর শুধু সবজি বলবো কেন, যে কোনো গাছ, আমি যে কোনো গাছ করি উইদাউট কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টে আমার বাগানে কিন্তু কোনো গাছ নেই। এই যে দেখুন, এতটুকু জায়গার মধ্যে কচু গাছ হয়েছে, এবং এই যে কচু গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এগুলোও কিন্তু ওই যে বাজারে কচুরলতি যে কিনতে পাওয়া যায়, সেই কচুরলতি কেটে নিয়ে তার যে শিকড় আর গিট গিট অংশটা ওগুলো কেটে কিছুটা বসিয়ে দিয়েছিলাম, এবং তার থেকেই কিন্তু এই কচুরলতি হয়েছে। দেখুন, কচুরলতিও হচ্ছে, গাছও হয়েছে। এই যে দেখুন কত সুন্দর কচুরলতি হয়েছে আমার বাগানে। যেটুকুই হোক না কেন, একদম নিজের বাগানে নিজের চোখে দেখার, সত্যি কথা বলতে কি জানেন তো, এই জিনিসগুলো আমি নিজের চোখে আগে কখনো দেখিনি। এই যে আমার বাগানে হচ্ছে তার থেকেই আমি কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কচুরলতি হয়েছে, এরকম প্রচুর কচুরলতি হচ্ছে কিন্তু এইটুকু জায়গায়। তো এইগুলো একটা দেখারও আনন্দ আছে, প্লাস করার পরে যখন এত সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে তার আনন্দ তো আর মুখে বলে প্রকাশ করার কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো কিন্তু সহজেই হবে, যেভাবে আমি বলছি সেভাবে যদি করেন। প্রথমে যেটা করতে হবে যে আপনারা যত কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট আছে একটা জায়গায় পুরোটা জমা করুন। আর যেটা করবেন যে মাছের আঁশ, ডিমের খোসা, যা আপনাদের বাড়িতে ডেলি হচ্ছে সেটাই যে কোনো একটা বড় গ্রো ব্যাগ নিয়ে নিন বা একটা বড় টব নিয়ে নিন, যাতে আপনারা গাছগুলো সবজিগুলো করতে চাইছেন সেখানে প্রথমে 4-5 দিন ধরে জমা করতে থাকুন, ভালো করে স্টোর করুন। আর তার উপরে একটু একটু করে মাটি দিন, আবার কিছুটা লেয়ার তৈরি হয়ে গেলে আবার কিছুটা গোবর সার দিয়ে দিন, আবার এরকমভাবে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট করুন। ডিমের খোসা, হ্যাঁ, তবে ডিমের খোসা যখন দেবেন তখন সেটাকে ভালো করে ধুয়ে নেবেন। যদি পারেন একটা দিন, এই রকম ওয়েদার বুঝতেই পারি সবারই প্রবলেম হচ্ছে, তাও যদি পসিবল হয় তাহলে একটুখানি রোদে শুকিয়ে নিলেন একটা দিন, দিয়ে তারপর সেটাকে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিন। এইভাবে বেডটা রেডি করুন। হ্যাঁ, হয়তো এটা করতে 2-4 দিন সময় লাগবে, তবে এভাবে করুন। হ্যাঁ, এবারে যেটা বলবো যে যদি আমরা যারা শহরে থাকি তাদের কাছে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাটি। মাটির অভাবের জন্যই আমরা কিন্তু অনেক কিছু চাইলেও করে উঠতে পারি না। তো কিছুদিন আগেই আমি বলেছিলাম যে সিন্ডারের সাহায্যে কিভাবে গাছ করা যায়। এবার আজকে যেটা বলবো সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিটও খুব একটা ভালো মিডিয়া, যেটাতে কিন্তু এই সবজি গাছ দুর্দান্ত হচ্ছে, এবং আপনারা চাইলেই কোকোপিটে করতে পারেন। মাটির সাবস্টিটিউট হিসেবে কোকোপিট কিন্তু দুর্দান্ত কাজ করছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে সবজির খোসা বা গার্ডেন ওয়েস্ট যেগুলো থাকছে সব ঝাড় দিয়ে ওই যেভাবে আপনাদের বলছি একটা গ্রো ব্যাগ বা যেটাই আপনারা করবেন, যদি ওই ক্যারেটগুলো থাকে ওগুলোতে করতে চান তো সেখানে ভালো করে স্টোর করুন। স্টোর করার পর মাটির বদলে ওখানে কোকোপিট দিন, তারপর যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দিন, সেটা ভার্মি কম্পোস্টই হোক, আর গোবর সার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে গোবর সার দিয়ে বেডটাকে রেডি করুন। আবার কিছুটা এই ধরনের জিনিস দিন, দিয়ে মোটামুটি একটু হাতে সময় নিয়ে 10-15 দিন ভাবে বেডটা ভালোভাবে রেডি করে নিন। এইটা ভালোভাবে রেডি করার কারণ এটাই যে এরপর এর উপরে যখন আপনারা সবজির চারা করবেন না বা বসাবেন, আর কিন্তু খুব বেশি খাবার দেওয়ার দরকারই লাগে না। এই যে দেখুন আমার এতটুকু বাগানে আমি করেছি যে ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়স হচ্ছে, জাস্ট দেখুন লক্ষ্য করে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে খাবার আর ওদেরকে কিছু দিই না,
হ্যাঁ, শীতকালে যেটা দিই সেটা হচ্ছে লিকুইড যে ফার্টিলাইজারগুলো থাকে সেগুলো দিই, কিন্তু সলিড খাবার ওই যে গাছ বসানোর সময় যেটা দিয়ে দিলাম, যেহেতু প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থাকে, তো তার থেকে ওরা যে খাবারটা পায়, এগুলো তো সবই সিজনাল, কিছু দিনের জন্য হয়, তো সেই খাবারেই কিন্তু হয়ে যায়, আর কোনো সলিড খাবার দেওয়ার লাগে না, বিশ্বাস করুন, আমি অন্তত আমার বাগানে তো দিই না। তো ব্যাস এইভাবেই গাছগুলো বসিয়ে দিই। আর এখন তো আস্তে আস্তে আশা করি বর্ষা চলেই যাবে, আর শীত চলে আসছে, তো শীতকালে তো লিকুইড ফার্টিলাইজার দেওয়ার কোনো অসুবিধা নেই। গাছকে ভালোভাবে গ্রো করানোর জন্য সবজি গাছের কথা আমি বারবারই মেনশন করছি, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, মোটামুটি 2 দিন থেকে 3 দিনের গ্যাপ করে করেই কিন্তু লিকুইড ফার্টিলাইজারগুলো আমাদের গাছে দিতে হবে। যত বেশি লিকুইড ফার্টিলাইজার এইভাবে দেবেন আপনারা, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, নানা ধরনের লিকুইড ফার্টিলাইজার এখন তৈরি করা যায় এবং তার প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, বা আপনাদেরও অনেকেরই এখন অনেক কিছুই নলেজে থাকে, তো সেগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিন, দিয়ে গাছে ব্যবহার করুন, দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু গাছে সবজি হতে শুরু করবে। আর যেটা বলবো যে দেখুন, এই ছাদ বাগানে এই ধরনের জৈব উপায় গাছ করলে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে ফাঙ্গাস লাগার প্রবণতা তো একটা থাকছেই, আর একটা যেটা হচ্ছে পোকামাকড়ের প্রচণ্ড উপদ্রব হয়, সেটা ঠেকাতে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়, এক কথায় ওদের সাথে ফাইট করতে হয় আর কি। তো সেটাই একটু মানে সেই দিকেই একটু গুরুত্ব দিতে হবে আমাদের। তো ফাঙ্গিসাইডের ব্যাপারে আমি যেটা বলবো, যে যখন আপনারা মোটামুটি 7 দিন বা 10 দিনের গ্যাপে ফাঙ্গিসাইড দেবেন, তো সেই গ্যাপটার সময় তো আমরা এই যেহেতু শীতকাল চলে আসছে লিকুইড ফার্টিলাইজার ইউজ করবই, তো লিকুইড ফার্টিলাইজার যখন দিচ্ছেন তখন যদি জলের সাথে এই ফাঙ্গিসাইডটাও মিক্স করে নেন, নিয়ে গাছে দিয়ে দেন, তাহলে একসঙ্গে কিন্তু দুটো কাজই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে লিকুইড ফার্টিলাইজার আমরা 2-3 দিন অন্তর অন্তর দেবো, সেই জন্য 2-3 দিন অন্তর অন্তরই আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো গাছে, সেটা না, আমরা যেরকম নিয়ম মেনে দিচ্ছি 7 থেকে 10 দিনের ব্যবধানে যে ফাঙ্গিসাইড দিচ্ছি সেটাই দেব, কিন্তু ওর সাথে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটার সাথে দুটো কাজ একসাথে হয়ে যাবে আর কি। আর স্প্রে করার ব্যাপার, যদি মনে হয় গাছে স্প্রে করতে হবে, তলায় খাবারটা দিয়ে দিলেন, তারপর সেদিনকেই কিছুটা স্প্রে করে দিলেন গাছের পাতায়ও। তো এই কথাগুলো বলার কারণ, যেহেতু আমাদের সবারই এখন সময়ের খুব অভাব এবং গাছ করার ইচ্ছাটা প্রবল, তো সেই কারণেই এগুলো বলা আর কি, মানে আমি যেভাবে আমার বাগানটাকে ম্যানেজ করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কীটনাশক, এটা হচ্ছে মেন ব্যাপার, কীটনাশক কিন্তু আমাদের একটু চোখে চোখে রেখে গাছগুলোকে দিতেই হবে, এবং সেটার ক্ষেত্রে দেখুন 7 দিনের ব্যবধানে কীটনাশক দিতে হবে, এটা আমি বারবারই বলি, কিন্তু যে জৈব কীটনাশকগুলোর কথা আমি বলছি বা যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা যায়, সেগুলো যদি আপনারা চান, তাহলে যদি দেখছেন পোকার উপদ্রব খুব বেড়ে গেছে, তো সেগুলো কিন্তু আমরা 2-3 দিনের ব্যবধানে অবশ্যই দিতে পারি, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন, নয় পড়ন্ত বিকেলে দিন, আর নয় একদম খুব সকালবেলা যখন সূর্যের আলো একদমই জোর থাকে না, ঠিক সেই সময় এগুলো ইউজ করুন, কারণ সেটা সম্পূর্ণ আপনার গাছ দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, যদি এইরকম বাজে ওয়েদার থাকে, এইরকম ক্রমাগত বৃষ্টি হতে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা ইচ্ছা করলেও দিতে পারছি না, বা কীটনাশক দেওয়ার পরেই বৃষ্টি চলে আসছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না, তো সেই কারণে সবসময় হয়তো কার্যকরী হচ্ছে না। কিন্তু তাছাড়া নর্মাল ওয়েদারে যদি দেখছেন গাছগুলোতে বেশি এফেক্ট করছে, বেশি পোকামাকড়ের উপদ্রব হয়েছে, সেই গাছগুলোতে একটু ঘন ঘন দিন, অন্যগুলোতে যেরকম 7 থেকে 10 দিনের গ্যাপিংয়ে দিচ্ছেন সেরকমই করুন। ব্যাস এইটুকু পরিষেবা যদি করা যায় ওদের জন্য, মানে এই পরিচর্যাটা যদি ঠিকঠাক করে আমরা করতে পারি, তাহলে আমাদের ছাদ বাগানে অল্প বিস্তর সবজি করতে আমার মনে হয় না খুব একটা কারুর অসুবিধা হবে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে